কালো জাদু। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর তা আমরা কম বেশি সবাই জানি। কালো জাদু যে করে বা যে করায় তাদের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। ইহকালে বেঁচে থাকাকালীন যেমন তাদের কোনো শান্তি নেই, তেমনি মৃত্যুর পরও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কালো জাদুর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তাই দেখানো হয়েছে আজকের এই সত্য ঘটনা নিয়ে নির্মিত মুভি সিজিনে। ইরমা ও উলান দুই বোন, তারা শহর থেকে গ্রামে ইকসান নামক এক ব্যক্তির সাথে দেখা করতে এসেছে। ইকসান ব্ল্যাক সহ নানা রকম জিন চালনা করে। ইরমার এখানে আসার কারণ হলো সে একজনকে খুব ভালোবাসে যার নাম গালান। তাদের সম্পর্ক প্রায় 3 বছরের। তবে গালান তার মাসির ছেলে হওয়ায় তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে কিনা তাতে কিছুটা সন্দেহ রয়েছে। তাই সে জিনের দ্বারা তাদের ভবিষ্যৎ জানতে এসেছিল। ইরমা ইকসানকে কিছু টাকা দেয়। ইকসান এরপর তার বোন উলানের মধ্যে জিন চালনা করে। যে জিন তাকে জানায় গালান তার জন্য স্বামী হিসেবে সঠিক নয়, কারণ ভবিষ্যতে সেই হবে তার মৃত্যুর কারণ। এরপর 12 বছর কেটে যায়। গালান এখন বিবাহিত, তবে তার বিয়ে ইরমার সাথে হয়নি, হয়েছে নিশার সাথে। দেখা যায় ইরমা 12 বছর আগে যে সন্দেহ করেছিল সেটাই হয়। সে গালানকে জীবন সঙ্গী হিসেবে পায় না, কিন্তু আজও ইরমা গালানকে পাগলের মতো ভালোবাসে। এদিকে নিশা ও গালানের একটি মেয়ে রয়েছে যে জন্ম থেকেই চোখে দেখতে পায় না। আজকে তাদের মেয়ে সোফিয়ারই জন্মদিন। সোফিয়ার জন্মদিন উপলক্ষেই ইরমার মা ও তার বোন উলান এখানে এসেছে। তবে গালানের মা রিফার শরীরটা ছিল বেশ অসুস্থ। সে বিছানা থেকে উঠতে পারত না, কোনো চিকিৎসায় তাকে সুস্থ করতে পারেনি। এসবের মাঝে ইরমা গালানের সাথে একা দেখা করতে চায়। মূলত গালান তার বিয়ে হয়ে যাওয়ার পরও ইরমাকে ছাড়েনি। সে ইরমাকে প্রমিস করেছিল সে তাকে কখনো ছাড়বে না। বহু বছর ধরে তারা অবৈধ সম্পর্কে জড়িত ছিল। ফলস্বরূপ ইরমা গালানের বাচ্চার মা হতে চলেছে। এই ব্যাপারে ইরমা তার সাথে কথা বলতে চাইলে সে প্রচন্ড রেগে যায় আর বলে, আমি তো আগেই বলেছিলাম আমরা সম্পর্কে থাকবো ঠিকই, কিন্তু আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না, আর আমাদের কোনো বাচ্চাও হবে না। যেহেতু তারা দুজনই রক্তের সম্পর্কে সম্পর্কিত, তাই গালানের ধারণা তাদের বাচ্চা হলে প্রতিবন্ধী হবে। এটা শুনে ইরমা বলে যে নিশা আর তার মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে তাদের বাচ্চা কেন অন্ধ হলো। এটা শুনে গালান এতটাই রেগে যায় যে সে ইরমার গায়ে হাত তুলতে নেয়। ঠিক তখনই সেখানে সোফিয়া চলে আসে। বাচ্চার কথা শুনে গালান তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে চাইছিল, কিন্তু ইরমা তাকে অসম্ভব ভালোবাসে। গালান যতবার ইরমার থেকে দূরে যেতে চাচ্ছিল ইরমা তত তার কাছে আসছিল। ইরমা নিয়মিত গালানকে ফোন করত। ফোন না ধরলে তার কাজের জায়গায় চলে আসতো। এমনই একদিন ইরমা আসে গালানের সাথে দেখা করতে। কথায় কথায় তাদের মধ্যে তর্ক হলে ইরমা সেখানে থাকা একটা ছুরি দিয়ে নিজেকে ও গালানকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। এতে গালান তাকে ধাক্কা মারলে নিচে পড়ে তার মিসক্যারেজ হয়ে যায়। তাদের সম্পর্কের শেষ চিহ্নটাও নষ্ট হয়ে গেলে ইরমা এক প্রকার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। কাউকে কিছু না বলে সে রওনা হয় আবার সেই গ্রামে ইকসানের উদ্দেশ্যে। নিজের কিছু জমানো টাকা ও বোন উলানের গয়না ইকসানকে দিয়ে বলে যেভাবেই হোক গালানের জীবন থেকে নিশাকে সরিয়ে দিতে হবে। সে গালানকে আবার ফিরে পেতে চায়। ইকসান বলে জিনের গোষ্ঠীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী জিন হলো আনজার জিন, যে ব্ল্যাক ম্যাজিক হওয়ার মাত্র 5 দিনের মধ্যেই তার রক্তের সম্পর্কে সবাইকে শেষ করে দেয়। অর্থাৎ ইকসান যদি নিশার ওপর ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তার রক্তের সম্পর্কে যারাই বেঁচে আছে তাদের সবাইকে জিন মেরে ফেলবে। ইরমা তখন সোফিয়ার কথা চিন্তা করে যে সেই ছোট্ট মেয়েটির তো কোনো দোষ নেই। পরক্ষণে সে ভাবে এত ভেবে কি হবে, সেও তো তার সন্তানকে হারিয়েছে। এরপর শুরু হয় ব্ল্যাক ম্যাজিকের প্রস্তুতি। যার উপর ব্ল্যাক ম্যাজিক করা হবে তার চুল, নখ বা রক্ত লাগবে। আরো লাগবে মহিষের কাটা মাথা, মহিষের নাড়ি ভুঁড়ি আর সদ্য মৃত্যু হওয়া ব্যক্তির কাটা পা। ইকসান এগুলো জোগাড় করলে বাকি ছিল নিশার জিনিসগুলো। গালানের অনুপস্থিতিতে ইরমা যায় নিশার বাড়িতে। সোফিয়ার সাথে দেখা করার বাহানায় সে এ বাড়িতে এসেছিল। বাথরুমে থাকা চিরুনিতে সে নিশার চুল পেয়ে যায়। এবার দরকার ছিল রক্ত, তবে রক্ত জোগাড় করতে তার খুব একটা কষ্ট করতে হয় না। বাথরুমে থাকা বালতির মধ্যে নিশার পিরিয়ডের প্যাড পেয়ে যায় সে, আর তার কাজ আরো সহজ হয়ে যায়। এরপরই শুরু হয় ভয়ঙ্কর কালো জাদু। প্রথম দিন রাত তখন 3টা বাজে। গালান ঘুমে ব্যস্ত আর নিশা তাহাজ্জুদ নামাজ পড়ছিল। হঠাৎ তার সামনে মহিষের কাটা মাথা এসে পড়ে, আর কোথা থেকে যেন প্রচুর রক্ত ছিটে আসছিল তার শরীরে। নিশার চেঁচামেচি শুনে গালান সেখানে এসে দেখে তেমন কিছুই নেই। গালান তাকে বলে এটা শুধুই তার মনের ভুল। পরের দিন সকালে ঘর পরিষ্কার করার সময় নিশা সোফিয়ার পুতুল নিয়ে কেমন যেন অদ্ভুত আচরণ করে। কাঁচি দিয়ে পুতুল আর নিজের চুল কেটে একে একে খাওয়া শুরু করে। দ্বিতীয় দিন সন্ধ্যায় গালান কাজ থেকে বাসায় ফিরলে নিশা তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো তাকে জানায়, কিন্তু কাজ করে প্রচুর ক্লান্ত থাকার কারণে সে তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। সেদিন রাতেই উলান তার গয়নাগুলো
গয়নাগুলোকে খুঁজে না পেয়ে ইরমার কাছে আসে আর জানতে পারে সে আবার ইহসানের কাছে গিয়েছিল আর গয়নাগুলো তাকে দিয়ে এসেছে। উলান এগুলো শুনে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইরমা প্রতিশোধের আগুনে জ্বলছে। এরপর উলান মন খারাপ করে রুম থেকে চলে যায় আর ইরমাও লাইট অফ করে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। কিন্তু তার সাথে ঘটে এক অলৌকিক ঘটনা। সে তার পাশে উলানকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। ওদিকে নিশার অবস্থাও একদমই ঠিক নেই। নামাজ পড়তে বসলে নামাজের মধ্যে রক্ত বমি করে আর বমির সাথে বেরিয়ে আসে চুল। সেই দিন তার শাশুড়ির হাত পা মুছে দেওয়ার সময় নিজের অজান্তেই তার শ্বাস রোধ করে মেরে ফেলতে নেয়, কিন্তু পরক্ষণে নিজের ভুল বুঝতে পেরে তার শাশুড়ির হাতে পায়ে ধরে ক্ষমা চায়। সে যে কি করছে সে নিজেই বুঝতে পারছে না। তার শরীরে একটু পর পর জিনে আছর করছিল। নিশা ক্ষমা চেয়ে গরম পানি আনতে যায়, কিন্তু অদ্ভুতভাবে তার শয্যাশায়ী শাশুড়ি নিজের পায়ে হেঁটে রান্নাঘরে আসে আর ফুটন্ত স্যুপ মাথায় ঢেলে মারা যায়। নিশার চোখের সামনে এগুলো দেখা ছাড়া কিছুই করার ছিল না। তৃতীয় দিন রাতে বাড়িতে প্রতিবেশী ও মসজিদের হুজুরেরা ভিড় করেছে। পাড়া প্রতিবেশী রিফার মৃত্যুকে নিয়ে এক একজন এক এক কথা বলছিল। কেউ বলছিল রিফা কতদিন শয্যাশায়ী ছিল, হয়তো নিশাই সেবা করতে করতে বিরক্ত হয়ে তাকে মেরে ফেলেছে। আবার কেউ বলছে হয়তো তাকে কালো জাদু করা হয়েছিল। এরপর ঘটে আরেক ঘটনা। রিফার লাশ দাফন করার আগে নিশার শরীরে জিন প্রবেশ করে আর করতে থাকে অদ্ভুত সব কর্মকাণ্ড। তাকে দেখে কারোর বোঝার বাকি থাকে না নিশার ওপর জিন আছর করেছে। সেখানে থাকা হুজুর তাকে কোনোভাবে শান্ত করে আর গালানকে সতর্ক করে দেয়। তবে হুজুর স্পষ্ট বুঝতে পারে নিশার সাথে আরো খারাপ কিছু হতে চলেছে। রাতে রিফার দাফন শেষে গালান ঘুমাতে গেলে সে বেসমেন্ট থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় আর আওয়াজ শুনে নিচে গেলে সে দেখতে পায় নিশা কাফনের কাপড় পরা অবস্থায় শুয়ে রয়েছে আর তাকে ঘিরে রয়েছে একাধিক জিন। পরক্ষণে সে দেখতে পায় নিশার জায়গায় সে নিজে শুয়ে আছে। এই দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙায় তার মেয়ে সোফিয়া। এবার সে নিশার বলা কথাগুলো বিশ্বাস করে। এই বিষয়ে হুজুরের পরামর্শ চাইলে হুজুর এক বোতল পানি পরা দিয়ে বলে নামাজের আগে নিশার কপালে এটা লাগাতে। এদিকে বাসায় নিশাকে ভয় দেখাচ্ছিল জিনেরা। জিন রিফার রূপ ধরে এসেছিল। গালান এসে কোনোভাবে তাকে শান্ত করে। পানি কপালে লাগাতে নিশা অদ্ভুতভাবে চিল্লাচিল্লি করতে থাকে। চতুর্থ রাত ইরমার মায়ের বাড়িতেও ঘটতে থাকে আজব সব ঘটনা। হঠাৎই ইরমার মা ফারাকে জিনে আছর করে। নিজের উপর কোনো কন্ট্রোল না থাকায় ভাঙা কাচের টুকরো খেয়ে খুবই কষ্টকর মৃত্যু হয় তার। বাড়িতে তখন সে একাই ছিল। ইরমা আর উলান বাসায় ফিরে এসে তার মাকে খুঁজতে থাকে আর মায়ের এরকম মর্মান্তিক মৃত্যু দেখে তার বোঝার বাকি থাকে না যে এটা ওই জিনেদেরই কাজ। এরপর সে তার ভুল বুঝতে পেরে উলানকে সব জানায় যে সে রাগের বশে কত বড় ভুল করে ফেলেছে। তবে এখন আর ভুল বোঝে কি লাভ, জিনেদের তাণ্ডব তো শুরু হয়ে গিয়েছে। তবে এখন প্রশ্ন একটাই, ইরমা তো নিশার রক্ত আর চুল দিয়েছিল ইহসানকে, যেন নিশার রক্তে সবাই মারা যায়। তবে কেন উল্টো তাদের রক্তে সবাই এক এক করে মরছে? এদিকে গালানের বাড়িতে নিশা হঠাৎই মসজিদের আজান শুনে সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বারান্দায় গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। তবে গালান ঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এসব দেখে গালান প্রচন্ড রকম ঘাবড়ে যায় আর মসজিদ থেকে হুজুরকে ডেকে আনে। হুজুর আজকের রাতে নিশাকে নিয়ে মসজিদে আসতে বলে। এরপর ইরমা আর উলান আসে গালানকে সকল সত্যিটা বলতে। গালান সত্যিটা শুনে হতভম্ব হয়ে যায়। ইরমা তাকে এর জন্য বারবার সরি বলে। তবে কেউ কাউকে দোষারোপ করতে পারে না, কারণ এখানে দুজনেই সমান দোষী। এরপর আসে সর্বশেষ পঞ্চম রাত। ইরমার কাছে আর বাকি যে কিছু স্বর্ণ ছিল তা একটি কাপড়ে পেঁচিয়ে নেয় সে আর উলানকে বলে আজকে শেষ রাত, এগুলো গিয়ে ইহসানকে দিতে হবে আর যেভাবেই হোক জিনেদেরকে থামাতে হবে। তার কথায় কোনো উত্তর দিচ্ছিল না উলান। পরক্ষণে দেখা যায় উলান অলরেডি জিন দ্বারা পজেস হয়ে রয়েছে, যে কিনা তারই গলা চেপে ধরে। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে একটি রুমে নিজেকে বন্ধ করে নেয় আর ওই জিন বারবার তাকে তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু এক সময় তার এ ডাক থেমে যায়। ইরমা আস্তে আস্তে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। ঠিক তখনই তার ঘরের জানালা ভেঙে ঢুকে পড়ে উলান। ইরমা এরপর দৌড়ে বাইরে চলে গেলে উলানও তার পিছু পিছু আসছিল। ইরমা একটি গাছের নিচে গিয়ে একটি পাথর দিয়ে জিনটিকে মারতে নেয়। তবে পরক্ষণে সে দেখে উলান একদম স্বাভাবিক হয়ে গিয়েছে, ফলে সে হাত থেকে পাথরটি ফেলে দেয়। কিন্তু একটু পরেই জিন তাকে আবার পজেস করে আর ইরমাকে বলে তোমার বোন ইরমা মরতে চলেছে। এই বলে সে এক দৌড়ে গাছে উঠে যায়। ইরমা নিচে থেকে বারবার আল্লাহর দোহাই দিয়ে বলে তাকে এরকমটা না করতে, কিন্তু উলান উপর থেকে লাফ দেয় আর তার মাথার চুল একটি ডালে আটকে তার মাথার খুলি সহ গাছে আটকে থাকে আর তার নিথর দেহ নিচে পড়ে যায়। ইরমা তার বোনের লাশ নিয়ে পাগলের মতো কাঁদতে থাকে যে আজকে তার ওই বোকামির জন্য কি কি হয়ে যাচ্ছে। অন্যদিকে মসজিদে ইমাম সাহেব একটি হলে সব প্রস্তুত করতে থাকে আর গালান নামাজ পড়ে তার সকল পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা
প্রার্থনা করে। এরপর নিসাকে নিয়ে যাওয়া হয় ওই হলে। নিসাকে বসানো হয়। ইমাম সাহেব সূরা পড়ে পবিত্র পানি তার গায়ে ছিটাতে নিলেই নিসা উল্টো তার উপরে আক্রমণ করে আর পানি সব ফেলে দেয়। তাই এবার নিসাকে দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধা হয় আর পবিত্র কালেমা লেখা কাপড় দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে ইরমা ইহসানের বাড়িতে পৌঁছে গিয়েছিল। বাড়িতে থাকা বৃদ্ধা তাকে জানায় সে বাড়িতে নেই। ইরমা তখন বলে কবিরাজকে তার ভীষণ প্রয়োজন, তার মা কেন মারা গেল তা সে জানতে চায়। তখন বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করে সে ইহসানকে কার রক্ত এনে দিয়েছিল। এটা শুনে ইরমা কিছুটা দ্বিধায় পড়ে যায়। সে বুঝে যায় রক্ত আনার সময় সে কোনো ভুল করেছে, এবার তাহলে হয়তো সেও মারা যাবে। তাই সে এখনই কবিরাজের সাথে দেখা করতে চায়। তবে বৃদ্ধাটি তাকে যেতে দিচ্ছিল না। সে বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, হয়তো ইরমাও আর বেশিক্ষণ জীবিত থাকবে না। এটা শুনে ইরমা প্রচন্ড রেগে যায় আর সেই বৃদ্ধটিকেও ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে আর তার ধাক্কার ফলে সেই বৃদ্ধাটি সেখানেই মারা যায়। তবে এতে ইরমার কিছু যায় আসে না, কারণ সে নিজে বাঁচতে চায়। সে ইহসানের ঘরে গিয়ে চিল্লাতে চিল্লাতে বলে সে আর গালানকে চায় না, এবার সে নিজে বাঁচতে চায়। তাই সে যেন কিছু একটা করে। এসব বলে সে সেখানে ভাঙচুর করতে শুরু করে। ঠিক তখনই ইরমার হাত পা বেঁকে যেতে শুরু করে। কোনো এক অদৃশ্য শক্তি তাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিল, যা ছিল আনজার গোষ্ঠীর জিন। জিন তার শরীরের প্রত্যেকটা হাড্ডি ভেঙে তার দেহকে বেঁকিয়ে তার মাথা ফাটিয়ে খুব নৃশংসভাবে তাকে মেরে ফেলে। এদিকে নিসাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছিল না। সে বারবার গালানকে গলা টিপে হত্যা করতে চাইছে। আনজার জিন খুবই শক্তিশালী, একে সহজে কাবু করা যাচ্ছিল না। ফলে আর কোনো উপায় না পেয়ে হুজুর নিসার মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তারা নিসাকে নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ সোফিয়া সেখানে পজেস অবস্থায় আসে আর এখানে আমরা মূল ঘটনা জানতে পারি যে ঠিক কি কারণে ইহসানের কালো জাদু এরকম উল্টাপাল্টা হচ্ছিল। মূলত ইরমা যেদিন চুল আর রক্ত আনতে গালানের বাসায় যায় তার আগের দিন সোফিয়ার প্রথম পিরিয়ড হয়। আর যে প্যাডটি ইরমা নিয়ে এসেছিল সেটা নিসার না, বরং সোফিয়ার ছিল। শুরু থেকেই নিসার বদলে সোফিয়া পজেস ছিল। এখন পর্যন্ত যে কজন মারা গিয়েছিল সবার মৃত্যুর সময় পজেস সোফিয়া সেখানে উপস্থিত ছিল। সোফিয়া এসে গালানের গলা টিপে শূন্যে ঝুলিয়ে রাখে। হুজুর সোফিয়ার ভেতরে থাকা জিনকে পরাস্ত করলেও গালানের ঘাড়ের হাড় ভেঙে তার মৃত্যু হয়। এখানে শেষ হয় সোফিয়া বাদে গালানের পুরো পরিবার আর সাথে ইরমার পরিবারও, কারণ ইরমা ছিল সোফিয়ার ফুফু। মুভি শেষে সত্য ঘটনার কিছু আর্টিকেল দেখানো হয়, যেখানে সত্য ঘটনার কিছু বর্ণনা ছিল। ইন্দোনেশিয়ার পান্ডেগ্লেং নামে এক গ্রামের মসজিদের বেসমেন্ট থেকে এক পরিবারকে ভয়ানকভাবে উদ্ধার করা হয়। পরিবারটির মধ্যে লোকটার মৃত্যু ঘাড় ভেঙে হয়েছিল। মেয়ে ও মাকে খুব খারাপ অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হয়। মেয়েটি পুরোপুরি সুস্থ, তবে তার মার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে মেয়েটিকে দেখাশোনা করার জন্য তাদের পরিবারের কেউ আর বেঁচে নেই। লোকটির কাজিনদের লাশ দুইটা আলাদা জায়গা থেকে উদ্ধার করা হয়। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এই সত্য ঘটনা নিয়ে নির্মিত মুভিটি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে।